1 mole, 22.4 liter gas contains 1 mole gas molecules, 1 mole gas molecules. দেখেছিস 1 mole গ্যাস মলিকিউলস। আচ্ছা এবার ধর মলিকিউল আর অ্যাটম নিয়ে যেন ডাউট না হয়। কেন? ধর তোকে বললো হাইড্রোজেন গ্যাস তোর কাছে আছে, তাহলে হাইড্রোজেন তো আমার H2 ফর্মে থাকে, তাহলে আমি 1 mole H2 পাবো। তোকে ধর বললে হিলিয়াম আছে, তো হিলিয়াম কি আমার অ্যাটমে থাকে না মলিকিউলে থাকে? হিলিয়াম তো আমার ইনার্ট গ্যাস, ও তো থাকবে ভাই অ্যাটমে, তাহলে তখন আমার মধ্যে 1 mole হিলিয়াম অ্যাটম থাকবে। বুঝতে পারলি? যে ফর্মে থাকে তার 1 mole পাবো। ইনার্ট গ্যাসগুলো তো আমার নর্মালি থাকে হচ্ছে অ্যাটমিক ভার্সানে, তখন ওর জন্য আমি 1 mole অ্যাটম পাবো। বোঝা গেল? আর কোনো অসুবিধা নেই এটা, যদি তোকে আমার ইনার্ট গ্যাস ঢুকিয়ে কখনো কোশ্চেন দেবে না, জয়েন্টেও দেবে না, বোর্ডেও দেবে না। চলো একটা কোশ্চেন লিখি এখান থেকে, ঠান্ডা মাথা থাকলে এই ইনফরমেশনটা আমি কাজে লাগাবো। 22.4 লিটার মানে 1 mole গ্যাসের জন্য, এটাই কাজে লেগে করি। চল শুরু কর, এখান থেকে তোর পরীক্ষাতে আবার আসে কোশ্চেন। লেখ you have 12 into 10 to the power 24 molecules of O2, 12 into 10 to the power 24 molecules of O2, full stop দিয়ে লেখ find mass of O2 and volume of O2 at STP, find mass of O2 and volume of O2 at STP, bracket লেখ given Na equals to 6 into 10 to the power 23, given Na equals to 6 into 10 to the power 23, ঠিক আছে? হয়ে গেছে সবার? আচ্ছা তোকে কি বলেছে, কি ডেটা দেওয়া আছে দেখ। তোকে বলেছে তোর কাছে অক্সিজেন গ্যাস আছে, কতগুলো মলিকিউল আছে অক্সিজেন গ্যাসের? 12 into 10 to the power 24 molecules of O2 তোর কাছে আছে। তোকে বার করতে হবে কি বার করতে হবে? মাস বার করতে হবে আর ভলিউম বার করতে হবে। অ্যাট এসটিপি, তাই তো? এসটিপিতে বার করবো, অ্যাট এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে হবে। দেখ আমি কি জানি বলতো, আমি জানি হচ্ছে অ্যাট এসটিপি আমার কাছে এই ডেটাটা আমি হাইপোথিসিস থেকে জানি, অ্যাভোগাড্রো হাইপোথিসিস থেকে কি জানি, অ্যাট এসটিপি 22.4 লিটার O2 মানে হচ্ছে 1 mole O2, এটা তো আমি জানি, এটা তো অ্যাভোগাড্রো হাইপোথিসিস থেকে জানি। বুঝতে পারছিস? পরীক্ষার সময় @ লিখবি না, আমি ক্লাসে লিখছি। অ্যাট এসটিপি 22.4 লিটার O2 মানে 1 mole O2, কোথা থেকে জানি? এটা অ্যাভোগাড্রো হাইপোথিসিস থেকে, যদি লিখেছিলি এই মাত্র। তো 1 mole O2 মানে কতগুলো O2? অ্যাভোগাড্রো নাম্বার অফ O2, এনেখানা O2, তাই তো? এবার এই ইনফরমেশন থেকে দেখ আমি এদিক ওদিক করলেই অ্যান্সার পেয়ে যাবো। তো সিম্পল ইউনিটি মেথডে খেললেই হয়ে যাবে। আমি কি বলতে পারি দেখ, আমি সিম্পলি বলতে পারি তার মানে এনেখানা O2 মানে 22.4 লিটার O2, তো এতগুলো O2 মানে কত, তাই তো? বুঝতে পেরেছিস? এনেখানা মাত্র কত, তোকে কোশ্চেন আবার দিয়েও দিয়েছে 6 into 10 to the power 23 খানা O2, তাহলে এই তো তোর ভাই অ্যাভোগাড্রো হাইপোথিসিসের ইনফরমেশান। ওটাকে ভেঙে চুটে আমি তো ওটাকে লিখতেই পারি। ক্লিয়ার? বুঝলি? তাহলে দেখ 6 into 10 to the power 23 খানা O2 মানে আমি জানি 1 mole, 6 into 10 to the power 23 খানা O2 মানে 1 mole, দেয়ার ফর কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা মানে কত মোল বার করবো। বুঝতে পারছিস? কত দেওয়া আছে? 12 into 10 to the power 24 খানা O2 মানে আমি কত হচ্ছে 12 into 10 to the power 24 ডিভাইডেড বাই 6 into 10 to the power 23, তার মানে হচ্ছে কত 20 মোল আমার বেরোলে হচ্ছে O2। বুঝতে পারলি? 20 মোল O2 বেরিয়েছে। বুঝছিস? খাতা করছিস নাকি? 20 মোল O2 বেরোলো, ঠিক আছে? 20 মোল O2 মানে মাস কত হবে? 20 মোলের কত হবে? 20 মোল O2 মানে কীভাবে করবো? আমি মোল জানি, মোল ইকুয়াস টু মাস গিভেন বাই মোলার মাস। তো মোল জানি, মাস গিভেনটাই বার করতে হবে। মোলার মাস কত হয় O2? 32, তাহলে মাসটা কত হবে? 20 into 32 মানে 640 গ্রাম। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বোঝা গেল? চল তাহলে পরের টাকা, তাহলে 20 মোল হয়েছে তো? 20 মোল বেরিয়েছিল সবার? বুঝেছিস কিছু? তাহলে আমার কত হলো বলতো? মোল বেরোলো 20 মোল, দেয়ার ফর
মাস অফ O2। কারণ কোনো কষ্ট হচ্ছে ভাই? কেমিস্ট্রির এই ফার্স্ট চ্যাপ্টারটা ক্লাস 11 একটুখানি ক্যালকুলেশন থেকে করতে হবে তোর। বেসিক্যালি অ্যাটমিক স্ট্রাকচার থেকে তুই ক্লাস 11 লেভেলের কেমিস্ট্রি, মানে যেটা তোর আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা আছে, অ্যাটমিক স্ট্রাকচার তুই এতদিন যেটা জানতিস সেটা চেঞ্জ হতে থাকবে সেটা ক্লাস 11-এর পরের চ্যাপ্টার থেকে। ফার্স্ট চ্যাপ্টারে একটু ক্যালকুলেশন করতে হবে। যদি তোকে বারবার বলছি এই এত ক্যালকুলেশনের মধ্যে তোর ক্লাস 12-এ গিয়ে আলটিমেটলি লাগবে কোন ক্যালকুলেশনগুলো? মোল রিলেটেড ক্যালকুলেশন আর হচ্ছে কনসেন্ট্রেশন টার্মের ক্যালকুলেশন। আর কিছু তোর লাগবেই না এই চ্যাপ্টার থেকে, একদম সিম্পলি শুধু এই মোলের ক্যালকুলেশন ভালো করে শিখলে তোর ক্লাস 12 গিয়ে হেল্প হবে। তার মানে এটা নয় ভাই তুই ক্লাস 11-এ পড়বি না, ক্লাস 12-এ উঠবো কবে ভাই সেই আশায় তুই শুধু মোল করে ছেড়ে দিবি, এটা তো কখনোই হতে পারে না, তাই না? একটা করে সিঁড়ি তুই এগোবি, পরের সিঁড়িতে কী হবে সেটা তোর জন্য অপেক্ষা করছে। তাহলে মাস কত বেরোলো? 640 গ্রাম। তারপরে লাস্ট কোশ্চেন কী বলেছে? ভলিউম। ভলিউম কীভাবে বার করবো? কীভাবে বার করো? খেলা তো হয়ে গেছে, ঠিকই বলেছিস। দেখ ভাই এই তো 6 × 10⁻23 1 মোল O2 মানে 22.4 লিটার O2। দেখ 1 মোল O2 মানে 22.4 লিটার O2। তাহলে এটা কত? 20 মোল O2 মানে কত লিটার O2 বার করবো? বুঝেছিস তো? করে ফেল। বুঝলি? বুঝতে পারলি? ভাই 1 মোল O2 মানে 22.4 লিটার O2। তাহলে 20 মোল O2 মানে কত হবে? 20 × 22.4, যা আসছে তাই। হ্যাঁ যা আসবে তাই, ঠিক আছে। 448। আচ্ছা লিখেছিস? ক্লিয়ার? বোঝা গেল? চল এখান থেকে কিন্তু দেখ এগুলোতে ক্লাস 11-এ তোর স্কুলে কোশ্চেন আসে এখান থেকে। পরের কোশ্চেন একটা লেখ। A gas with 32 gram, a gas with 32 gram occupies 20 liter. A gas with 32 gram occupies 20 liter at STP. At STP. Occupies 20 liter at STP. Calculate molar mass. A gas of 32 gram occupies 20 liter at STP. Calculate molar mass. শুরু কর, কর দেখি, ভাব। কত? 35.84। বাকিদের আসছে 35.84? দেখা যাক কত আসছে। চল দেখা যাক বাকিদের কত এসছে, কত এসছে, কত এসছে, কত এসছে। চল দেখি তোরা কি বলেছে। বলেছে হচ্ছে ভাই, কি বলেছে, কি বলেছে এসছে। চল দেখি কত হচ্ছে, দেখি মিলিয়ে নে। কি বলেছে বল। আচ্ছা 32 গ্রাম কোনো একটা ধর গ্যাস ছিল, এটা কতটা অকুপাই করে আছে? 20 লিটার অকুপাই করে আছে। তাহলে ভাই এটার মোলার মাস কত, তাই এটা আমি বার করতে হবে। এটা এসটিপিতে, পুরো খেলা চলছে এসটিপিতে। আমি জানি ভাই এসটিপিতে পুরো খেলা যেহেতু এসটিপিতে চলছে, এসটিপিতে 22.4 লিটার মানে আমার হয় 1 মোল, এটা তো আমি জানি, তাই না? জানি, অসুবিধা নেই কিছু। তাহলে 20 লিটার কত অকুপাই করবে? 20 ডিভাইডেড বাই 22.4 মোল, স্বাভাবিকভাবেই। তাহলে 20 লিটারটা কত হবে? 20 বাই 22.4 মোল। বুঝলি? ক্লিয়ার? খুব ভালো কথা। আরে 32 গ্রাম মানে কত মোল বার করলেই তো হয়ে গেল। 32 গ্রাম মানে কত মোল কীভাবে বার করবো? আমাকে তো বার করতে হবে মোলার মাস। মোলার মাস বার করতে হবে তো।
তাহলে আমি ধরলাম মোলার মাস হচ্ছে লেট, মোলার মাস হচ্ছে আমার কত, আমি ধরে নিলাম এক্স, ঠিক আছে। তোর এক্সকে ভালো লাগে ওই জন্য এক্সকেই ধর। চল তাহলে মোলার মাস হচ্ছে এক্স, তাহলে আমার মোলটা কত হবে ভাই, মাস গিভেন বাই মোলার মাস, মোল কত হবে 32/x। দেখো ভাই 32/x মানেই তো 22/22, বুঝতে পারছিস? আমাকে মাস গিভেন বলেছে 32 গ্রাম, মোলার মাস আমি জানি না, এক্স ধরে নিলাম, তাহলে মোল কত হবে 32/x। আবার অ্যাভোগাড্রো হাইপোথিসিস থেকে আমি কি জানি 22.4 লিটার মানে 1 মোল, তাহলে 20 লিটার মানে কত মোল বার করে নিলাম, ইউনিটারি মেথড। দুখানা আমার সেম, 32/x মানেই এটা, বুঝতে পারছিস? 32/x মানেই এটা। এবার এখানে থেকে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করবো, বুঝতে পারলি কি? 32/x মানেই হচ্ছে আমার এটা, দেয়ারফর এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, বুঝতে পেরেছিস তো? এটা আর এটা ভাই সেম, দুজনেই তো মোল, এরই মোল বেরোচ্ছে ওই গ্যাসটা। 32/x ইকুয়ালস টু 20/22.4, দেয়ারফর এক্স ইকুয়ালস টু কত 32 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 20। সবার ক্লিয়ার? এটা যা আসবে তাই, কত আসছে এটাই করেছিলি? আচ্ছা যা আসছে ভ্যালু, হ্যাঁ যে ভ্যালু আসছে ভাই তাই হবে, ঠিক আছে। এটা আবার কর, ক্লিয়ার, বুঝতে পেরেছিস? এটা 20 লিটার মানে 30 গ্রাম, 22.4 লিটার মানে 22.4 লিটার, একই জিনিসই তো হচ্ছে, বেসিক্যালি একই জিনিসই হচ্ছে, একই জিনিসই হয়েছে, ঠিক আছে। এটা বুঝেছিস? যা আসছে তাই। আচ্ছা ইউনিটটা কী হবে, আচ্ছা আগের দিনের কোশ্চেনে মানে দিয়েছিলাম ইউনিট কিন্তু গ্রাম পার মোল, ঠিক আছে, গ্রাম পার মোল। ক্লাস 12 গিয়েও তোকে মোলার মাস ক্যালকুলেট করতে দেবে, সলিউশন চ্যাপ্টার দেবে, ফার্স্ট চ্যাপ্টারেই যদি গ্রাম পার মোল না লিখিস তাহলে হাফ নাম্বার, মানে 3-এর মধ্যে 2.5 পাবি, 2.5 পাবি, বোঝা গেছে? বুঝতে পেরেছিস তো? তাহলে এই হচ্ছে আমার অ্যাভোগাড্রো হাইপোথিসিসের অঙ্ক। আরেকটা অঙ্ক লেখ, অ্যাভোগাড্রো হাইপোথিসিসের পরেরটা লেখ। লেখ, find volume of CO2 produced, find volume of CO2 produced when 50 gram calcium carbonate, when 50 gram calcium carbonate is decomposed, 50 gram calcium carbonate is decomposed, 50 gram calcium carbonate is decomposed. Find volume of CO2 produced when 50 gram calcium carbonate is decomposed. বুঝেছিস কি ফাইন্ড? তুই এখন ফাইন্ডে দাঁড়িয়ে আছিস। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইজ ডিকম্পোজড। আচ্ছা দেখ, এর জন্য আমাকে কি জানতে হবে? ফার্স্টে জানতে পারছো ক্যালসিয়াম কার্বনেট ডিকম্পোজিশন রিয়াকশনটা কি হয়। এই রিয়াকশনে তোকে পরীক্ষাতে দেবে না, এটা তুই ছোটোবেলাতেই পড়েছিলি। ক্যালসিয়াম কার্বনেট মানে কি? সিও ইজ হল ক্যালসিয়াম হাইড্রক্সাইড। আচ্ছা ক্যালসিয়াম কার্বনেটের ডিকম্পোজিশন রিয়াকশন তুই ছোটোবেলাতে কি পড়েছিলি? ক্যালসিয়াম কার্বনেটের ফর্মুলা কি? CaCO3। আচ্ছা কীভাবে করবো, কীভাবে ফর্মুলা বার করি? ঠান্ডা মাথায় দেখি। ক্যালসিয়াম আমার কি আয়ন হয় +2, আর কার্বনেট হচ্ছে আমার কি CO3 মাথায় -2। তারপর কাটাকুটি খেলতাম তাই না, এই 2কে এখানে পাঠাতাম, এই 2কে এখানে পাঠাতাম, তাই তো? এই ক্রিস ক্রস মেথড ভাই, 2 গেল এখানে, ওই 2 গেল ওখানে। তার মানে দেখ এই 2 এখানে আসছে, সরি এই 2 এখানে, এই 2 এখানে, তাহলে আমার CA2CO3 হতো 2:2 মানে 1:1। তার মানে আমার ফর্মুলা কি ভাই ক্যালসিয়াম কার্বনেটের CaCO3, বুঝলি? CaCO3 ডিকম্পোজ হয়ে যায় ভাই, নিজে থেকে ডিকম্পোজ হয়, গিয়ে কী বানায় বল? CaO + CO2, CaO + CO2, CaO + CO2, ঠিক আছে? ব্যালেন্স তো হয়েই আছে, ব্যালেন্স তো হয়েই আছে। দেখ এখানেও 1 ভাই, ওখানেও 1, ওখানেও 1। এই হচ্ছে আমার রিয়াকশন, বুঝেছিস তো? এটা তোকে মনে রাখতে হবে, ডিকম্পোজিশন রিয়াকশন ক্যালসিয়াম কার্বনেটের। আচ্ছা কি বলেছে এবারে? ভলিউম অফ CO2 প্রডিউস, এটা কতটা প্রডিউস হলো। কি নিয়েছি? 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিয়েছি। কীভাবে করবো, কীভাবে করবো বুঝতে পারছিস? কীভাবে করবো, কীভাবে করবো বল? হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি ওটাই করছি। চল দেখ, ক্যালসিয়াম কার্বনেট 50 গ্রাম মানে কত মোল বার করলে হয়ে যাবে? 50 গ্রাম মানে কত মোল, কীভাবে বার করবো? মোল বার করি। দেখ মোল কত হচ্ছে, মাস গিভেন বাই মোলার মাস, মাস গিভেন হচ্ছে 50 ডিভাইডেড বাই ক্যালসিয়াম কার্বনেটের মোলার মাস। আচ্ছা মোলার মাস কার কার মনে রাখতে হবে আমি কি বলেছিলাম ফার্স্ট ক্লাসে? কার কার মনে রাখতে হবে একটু?
লিখে রাখতে এখানে হাইড্রোজেনের হচ্ছে 1 ইউনিট বলছি না, হাইড্রোজেনের 1 গ্রাম পার মোল বেসিক্যালি, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, সোডিয়ামের 23, ম্যাগনেসিয়ামের 24, অ্যালুমিনিয়ামের 27, সালফারের 32, ক্লোরিনের 35.5। এটা কেন 35.5 হয় 5 মিনিট পরে বলবো, ঠিক আছে? 35.5 তার পরীক্ষাতে কোশ্চেন দেয় আর 12 করতে দেয়। তারপর হচ্ছে ক্যালসিয়াম 40। এই কটা মনে রাখা তোর জন্য এনাফ, ক্লাস 11-12 এটা দিয়ে ইজিলি হয়ে যাবে এই কটা, ঠিক আছে? তো বেসিক্যালি মনে রাখবি, এটা মনে রাখবি কিন্তু অ্যাটমিক মাস প্রত্যেকের ইউনিট, যদি একটা অ্যাটম বলি তাহলে এএমইউ হবে, আর যদি ভাই 1 মোল বলি তাহলে গ্রাম পার মোল হবে। তাহলে এটা হচ্ছে কত, CaCO3 যোগ বিয়োগ গুণভাগ কর, ক্যালসিয়াম হচ্ছে 40 আর CO3 করবি, টোটাল আসছে হচ্ছে 100, আসছে 100, আসছে কি 100ই আসবে। তাহলে আমার মোল কত হলো, হাফ মোল, হাফ মোল আমার হয়েছে, তাহলে মোল হয়েছে হাফ মোল। খেলা শেষ হয়ে গেছে। কীভাবে খেলা শেষ হলো দেখ, এদিকে তাকা। 1 মোল CaCO3 থেকে, আমি কোনো ফর্মুলা টর্মুলা বানাচ্ছি না, যা যা পড়েছি তাই দিয়ে হয়ে যাবে। 1 মোল CaCO3 থেকে আমি 1 মোল CO2 পাই, এ তো ভাই স্টয়চিওমেট্রি, 1 মোল থেকে পাই 1 মোল। তাহলে হাফ মোল CaCO3 থেকে আমি CO2 কতটা পাবো, হাফ মোল পাবো, তাহলে আমি হাফ মোল CO2 পেলাম, ঠিক আছে? আর কি জানি, CO2 STP-তে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে 1 মোল CO2 মানে 22.4 লিটার, তাহলে হাফ মোল CO2 মানে 11.2 লিটার। বুঝতে পেরেছিস? তুই অঙ্কটা ফিল করতে পেরেছিস? কি ফিলিংস দরকার, ঠিক আছে? ফিলিংস থাকলে দেখবি জীবনে সব হয়। ক্লিয়ার? তাহলে আমার কি হলো, 1 মোল থেকে পাই 1 মোল, হাফ মোল থেকে পাবো হাফ মোল, তাহলে হাফ মোল CO2 পেলাম। এবার ভাই তো 1 মোল CO2 মানে 22.4 লিটার, হাফ মোল মানে হবে হচ্ছে 11.2 লিটার। বুঝলি? বোঝা গেছে? চল, এই ছিল হচ্ছে আমার অ্যাভোগাড্রোর হাইপোথিসিস থেকে সোজা সোজা অঙ্ক। এখন আমি তুই বেসিক্যালি বলবো ক্লোরিনের কেন মাস এটা 35.5 হলো, ঠিক আছে? তার কারণ এবার তাহলে খাতায় হেডিং দে, লেখ অ্যাভারেজ অ্যাটমিক মাস, অর না অ্যাভারেজ অ্যাটমিক মাস, অ্যাভারেজ অ্যাটমিক মাস, অ্যাভারেজ অ্যাটমিক মাস, অ্যাভারেজ অ্যাটমিক মাস। দেখ বেসিক্যালি এই যে আমি তুই যাদেরকে এখানে লিখেছি ম্যাক্সিমামেরই নেচারে কি থাকতে পারে, আইসোটোপ হয়তো থাকে, অবশ্যই সবারই আছে আইসোটোপ, এতে সবারই আইসোটোপ আছে। আইসোটোপ মানে কি, আইসোটোপ মানে কি নাম্বার অফ প্রোটন যার সেম, তাই তো? নাম্বার অফ মাস নাম্বার যারা আলাদা তারাই আমার আইসোটোপ ছিল। যেমন তুই ছোটোবেলায় হাইড্রোজেনের 3খানা আইসোটোপ পড়েছিলি, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। কে ওটা পিডিএফের মধ্যে আছে, যাই হোক, ঠিক আছে? কার্বনেরও আইসোটোপ আছে। কোন আইসোটোপ আছে কার্বনের? মাথায় হচ্ছে 12, নর্মালি আমি তুই যেটা করি সেটা 12, আর মাথায় যখন 14 চলে যায় সেটা হচ্ছে আমার কি বলতো, ওটা C14 মানে গ্রাফাইট না, C14 হচ্ছে রেডিও অ্যাক্টিভ কার্বন, রেডিও অ্যাক্টিভ কার্বন, ঠিক আছে? C14 মানে রেডিও অ্যাক্টিভ কার্বন। রেডিও অ্যাক্টিভিটি তোর ক্লাস 12-এর সিলেবাসের একদম লাস্টে আছে, ফিজিক্সে আছে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে না, নিউক্লিয়ার কেমিস্ট্রি একটা আছে, তার মধ্যে ওটা পাবি, ঠিক আছে? তো যাই হোক, এখন ক্লোরিনকে নেচারে পাওয়া যায় কি, সবকটা আইসোটোপই ক্লোরিনের ধর নেচারে পাই, কিন্তু কিভাবে পাই? হাইড্রোজেনের ধর যদি কথা ভাবি, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, আমার নেচারে প্রোটিয়ামের পার্সেন্টেজ বেশি, ডিউটেরিয়াম আর ট্রিটিয়ামের পার্সেন্টেজ খুবই কম। এই জন্য নর্মালি হাইড্রোজেনের কথা যখন আমি ভাবি, তা তুই কারণ হাইড্রোজেনের সোর্স থেকে যে হাইড্রোজেন এনেছিস ওর মধ্যে নর্মাল প্রোটিয়ামের রেশিও অনেক বেশি, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম আমার কম আছে, ঠিক আছে? এখন তুই যদি ক্লোরিনের কথা ভাবিস, ক্লোরিনের 2খানা আইসোটোপ নেচারে থাকে। কোন কোন আইসোটোপ? ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? 17। ক্লোরিনের 2খানা আইসোটোপ নেচারে আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে ওইটা, 37Cl17। মাস নাম্বার আলাদা দুজনের, এইটা নেচারে থাকে হচ্ছে 75% আর এটা থাকে হচ্ছে 25% নেচারের মধ্যে। বুঝতে পারছিস তো? হাইড্রোজেনের কাছে কী হয় বলতে, একটা থাকে 99%, একটা থাকে তো 0.11 এরকম। তুই বইতে ভ্যালু পেয়ে যাবি, রেশিও কম ওদের, মানে একজনই ভাই বেশি আছে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে 25% মানে নিশ্চয়ই হেলাফেলা করার মতো না। ইনফ্যাক্ট বোরনের কেসেও তাই দেখবো, তো স্কুলে ইউজুয়ালি বোরনের কোশ্চেনটাই আসে, ঠিক আছে? বুঝতে পারছিস? এটা বোঝা গেল? তাহলে এখন সাপোজ তুই ভাব, তুই ধর একটা ক্লোরিনের সোর্স থেকে ক্লোরিনকে তুলেছিস, তাহলে তুই বুঝতে পারছিস না তোর মধ্যে কোন ক্লোরিনটা আছে, এটা আছে না ওটা আছে, এটা আছে না ওটা আছে, কারণ নেচারের মধ্যে যখন আছে মিলেমিশেই থাকে সবাই। তুই একটা যে কোনো মাইনে যাবি, মাইনে গিয়ে দেখবি যখন যে কোনো কাউকে ওখান থেকে পিউরিফাই করা হচ্ছে বা করার সোর্স থেকে যখন তুই নিচ্ছিস ওর মধ্যে সবাই থাকে, এটা তো নেচারের মধ্যে আছে, তোর কিছু করার নেই। তাহলে তুই এখন ক্লোরিনের সোর্স থেকে ক্লোরিনকে বার করলি, ওর মধ্যে দুজনেই মিশে আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি ক্লোরিনের
অ্যাটমিক মাস কোনটা নেব? একজনের মাথায় তো আছে 35, একজনের মাথায় 37, কোনটা নেব? দুজনের রেশিও দেখ বেশ ভালো মতনই আছে, মানে 3:1 রেশিওতে নেচারে আছে। এইবারে আমার আসছে যে অ্যাভারেজটা আমি নেবো, অ্যাভারেজ অ্যাটমিক মাস আমি এদের মধ্যে নেবো দুজনের। দেখ বেসিক্যালি তুই ওই যে হাইড্রোজেনের মাস নাম্বার 1 ধরিস বা কার্বনের 12 ধরিস, তুই এদের মধ্যে যদি অ্যাভারেজ করিস না, কার্বনের 12 আর কার্বনের 14, দেখবি ভ্যালুটা 12-র কাছাকাছি আসছে, ওই জন্য আমি 12টাই নিই। কিন্তু যখন ক্লোরিনের ক্ষেত্রে করবো তখন দেখবি আর নর্মাল ক্লোরিনের 35-এর কাছাকাছি আসছে না। এই ভ্যালুটা কেন আসছে সেটা দেখবো এখন, বুঝতে পেরেছিস? তাহলে নেচার আছে দুজন, কে কে আছে? 75% 35 ওয়ালা, 25% আছে 37 ওয়ালা। এদের অ্যাভারেজটা কীভাবে বার করবো? দেখ অ্যাভারেজটা আমি বার করছি হচ্ছে টাকা 35 আছে কত? 75%। তাহলে 75% পার্সেন্টেজ শুনলে আমি 100 দিয়ে ডিভাইড করলাম, প্লাস 37 আছে আমার কত বলতো? 25% পার্সেন্টেজ শুনলাম আমি 100 দিয়ে ডিভাইড করলাম, বুঝতে পেরেছিস? দুটোকে যোগ কর, অ্যাভারেজ কত আসবে? তার মানে তোর বইতে ডাইরেক্ট এরকম লেখা থাকতে পারে 35 × 75 প্লাস 37 × 25 ডিভাইডেড বাই 100। ভ্যালুটা কত আসবে? কত আসছে? ক্যালকুলেটার বসিয়ে দেখতে পারিস কত আসছে বলতো? 35 পয়েন্ট কত আসছে? এটা মাল্টিপ্লাই করলে, হ্যাঁ মানে আলটিমেট ভ্যালুটা কত আসছে? ডিভাইডেড 100 করলে দেখবি 35.5 আসলো, ঠিক আছে? ক্যালকুলেটার বার করে দেখতে পাচ্ছিস কত আসছে? $35.5, ঠিক আছে? আচ্ছা, যারা এখনও ধর ক্লাস 11-এর কথা বলছি, সিবিএসসি বোর্ড নয়, তোরা চাইলে এই ক্যালকুলেটার ইউজ করতে পারিস, প্লে স্টোরে পেয়ে যাবি, ঠিক আছে? এই মুহূর্তে এনিওয়েজ এটা তোকে কিন্তু বোর্ডে ইউজ করতে দেবে না, এটা এমএস ক্যালকুলেটার নয়, এটা ইএস ক্যালকুলেটার, তোকে তো এমএস কিনতে হবে, ঠিক আছে? এটা ইএস। যাই হোক, চল দেখ কি বল। ইএস ওটা অ্যালাউ করবে না পরীক্ষাতে, চেঞ্জ করে না এখন, কিন্তু মানে বাজে সিচুয়েশনে পড়ে যাবি। তুই কি বলছিস? ইয়েস স্কুলে বলেছে? ইয়েস কিনেছিস নিজে থেকে? অনেক স্কুলে কিন্তু অ্যালাউ করে না। এমএস বলেছে তো, এমএসসি কিন্তু তোর বোর্ড এক্সামের সময় দেখে ঢুকায়, তখন কিন্তু এমএস সবাই অ্যালাউ করে, কারণ ইএসে তুই ডেটা সেভ করে রাখতে পারবি, ফ্র্যাকশন ইউজ করতে পারবি, স্পেশালি ফ্র্যাকশন ইউজ করা যায় না 11-12 লেভেলে। ফ্র্যাকশন আছে তো, ফ্র্যাকশন করা যায় না, এমএসএ করতে পারবি না, ওই জন্য এমএস ক্যালকুলেটারই একমাত্র অ্যালাউ, কারণ অনেক স্কুলে কিন্তু চেক করে ঢোকায়। ওয়েস্ট বেঙ্গলে তো করবেই উচ্চ মাধ্যমিকের সময়, আর আইএসসিতে কিন্তু চেক করবে, ঠিক আছে? তখন কিন্তু একটা বাজে সিচুয়েশন হয়ে যাবে, তোর ক্যালকুলেটার ছাড়া ঢুকতে গেলি তো পুরো নাম্বার পাবি না। যাই হোক চল, এটা আমার 35.5 আসলো। দেখ বেসিক্যালি তার মানে আমার ঠান্ডা মাথায় জিনিস দেখ, যে দেখ আমার নেচারে বেশি ছিল না, অ্যাভারেজের ভ্যালুটা দেখ তার দিকেই ঘেসে আছে। দেখ নেচারে আমার 35টাই বেশি ছিল, ওই জন্য দেখ আমার অ্যাজ ইফ 35.5টা অলমোস্ট 35-এর দিকেই ঘেসে আছে, 37-এর দিকে কিন্তু ঘেসে নেই, তাই না? বুঝতে পেরেছিস? বুঝেছিস কি বুঝলি? দেখ ভাই 35, 36, তারপরে 37 আসে, যদি আমার 37টা বেশি হতো তাহলে ভ্যালুটা হয়তো এই বরাবর আমি পেতাম, 35 যেহেতু বেশি হতো ভ্যালুটা আমি এই বরাবর পাচ্ছি। ক্লিয়ার? বুঝেছিস? যে যত বেশি থাকবে ভ্যালুটা আলটিমেটলি অ্যাভারেজটা আমার তার দিকেই ঘেসে থাকবে। এই জন্য হাইড্রোজেনের 3খানা অ্যাভারেজের মধ্যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়ামে যদি ভাবি, যেহেতু আমার প্রোটিয়ামটা বেশি থাকে, ওই জন্য পুরো অ্যাভারেজ ভ্যালুটা প্রোটিয়ামের গা বরাবর থাকে বলে আমরা 1 ইউজ করি। সিমিলার কার্বনের কথাও, কার্বনে তার 12 আর 14 নেচারে আছে, 12টার রেশিও বেশি বলে আমার অ্যাভারেজটা ওই 12 বরাবরই আছে, 12ই আমরা কনসিডার করি, ঠিক আছে? এই ভ্যালুগুলো আইইউপিএসসিরই কনসিডার করে, তুই আইইউপিএসসির ওয়েবসাইটে গেলে পেয়ে যাবি, তুই তো অনেক রকমের ওয়েবসাইটে ঘাটিস, আইইউপিএসসির ওয়েবসাইট ঘেটে দেখতে পারিস একবার, সব দেখবি ওর মধ্যে এরকম আলাদা আলাদা সেকশন করা আছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার নাম্বার মনে রাখলাম, বুঝলি? ক্লিয়ার? একটা কোশ্চেন এইবার তোর কোনটা পরীক্ষাতে আসে লেখ। তার মানে পিডিএফ এর মধ্যে দিয়েছিলাম, লেখ ন্যাচারালি অকারিং লিখতে হবে না সব, লেখ বোরন হ্যাজ 2 isotopes, boron has 2 isotopes with atomic mass 10.01 and 11.01, with atomic mass 10.01 and 11.01, লিখেছিস? তারপর লেখ the atomic mass of natural boron is 10.81. Calculate percentage of
ক্যালকুলেট পার্সেন্টেজ অফ each isotope in nature, calculate percentage of each isotope in nature, লিখেছিস? calculate percentage of each isotope in nature, হ্যাঁ বেসিক্যালি তাই। কোনটা নেচারে কতটা আছে ওটাই তো অ্যাবান্ডেন্স। কি বলছিস? তোকে অ্যাভারেজটা চল দেখ, তোকে অ্যাভারেজের ভ্যালু দিয়ে দিয়েছে, তোকে বার করতে হবে হচ্ছে দুটো কত পার্সেন্ট করে আছে। বেসিক্যালি এই ক্যালকুলেশনটা করবো আমি, হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা কী করেছিলাম বলতো? দেখ মাস নাম্বার বা যাই ছিল মাস ইন্টু পার্সেন্টেজ প্লাস মাস ইন্টু পার্সেন্টেজ করেছিলাম, আমার অ্যাভারেজটা বেরিয়েছিল, তাই তো? তাই করেছিলাম। চল আমি এখানে ধরে নিলাম এই কোশ্চেনে সাপোজ যে কোনো একখানা আইসোটোপ ধরা আমার আছে হচ্ছে X%, ধরতেই পারি যে কোনো একখানা আমার আছে হচ্ছে X%, তাহলে অন্যটা থাকবে 100 - X। এক্স বার করলে আমার হয়ে যাবে। তাহলে আমি ধরে নিলাম লেট যে কোনো একটা হচ্ছে আমার X%, এনি ওয়ান আইসোটোপ ইজ X%, বুঝতে পেরেছিস? তাহলে অ্যাভারেজটা ইকুয়ালস টু কী হবে? অ্যাভারেজের ভ্যালু তোকে কোশ্চেনে বলে দিয়েছে, অ্যাভারেজের ভ্যালু কত বলেছে? চল বসাই একবারে ডাইরেক্ট বসাও ফর্মুলাতে, 10.81, এটা হচ্ছে আমার অ্যাভারেজটা, ইকুয়ালস টু আমার কি হচ্ছে বলতো? বেসিক্যালি দুটোর সামেশন, এই যে এইটা পার্সেন্টেজের সামেশন, একখানা আছে হচ্ছে X%, কোনটা X% ধরলাম? সাপোজ আমি ধরে নিলাম প্রথম যেটা তোকে বলেছিল, প্রথমটা কোনটা ছিল ভ্যালুটা? 10.01টা সাপোজ ছিল হচ্ছে আমার X%, এটা ধর আমি ধরেছিলাম 10.0টা আমি ছিল 01টা ছিল X%, ঠিক আছে? তাহলে দেখ 10.01 ইন্টু এক্স পার্সেন্টেজ শুতে গেলে 100 দিয়ে ডিভাইড করি, ঠিক আছে? ডিভাইডেড বাই 100 প্লাস অন্যটা কত ছিল? 10.01 মধ্যে অন্যটা কত ছিল? 11.01। এটা তাহলে আমার কত হবে? 100 মাইনাস এক্স, তাই তো? ডিভাইডেড বাই 100, হ্যাঁ 20 আর 80 হবে। এটা বুঝেছিস তো? এবারে দেখ তুই এই ক্যালকুলেশন বইতে দেখতে পারিস এরকম করা আছে, এটা ভেঙে ভেঙে না করে একেবারে করেছে, একই তো ব্যাপার ভাই। তুই ভেঙে ভেঙে কর বা ওরকম একবারে এই লাইনটা লেখ, একই ব্যাপার হচ্ছে। দেখ এটা তুই একবারে যদি লিখিস একই ব্যাপার হচ্ছে, কিন্তু ওটার বেসিকটা আমার আসছে এইভাবে, অ্যাভারেজ করছি দুখানে যোগ করছি, ঠিক আছে? তাহলে এবারে ক্যালকুলেট করবো এক্সের ভ্যালু, যা আসবে তাই। তাহলে এক্সের ভ্যালু ক্যালকুলেট করি, 100টাকে এই সাথে আসলো, তাহলে আসছে কত? 1081 ইকুয়ালস টু 10.01 ইন্টু এক্স প্লাস 1101 মাইনাস 11.01 ইন্টু এক্স। বুঝতে পারছিস? আমি এক্সের ভ্যালু জাস্ট ক্যালকুলেট করছি নর্মালি। এক্স ইকুয়ালস টু আমার আসছে 20, এক্স ইকুয়ালস টু আসলো 20, এক্সের ভ্যালু আসলো 20। তার মানে একখানা আছে হচ্ছে 20%, বুঝছিস? তাহলে একখানা আছে হচ্ছে 20%, কোনটা? তো ক্যান্সারে লিখতে হবে 10.01টা আছে 20%, তাহলে অন্যটা আছে হচ্ছে 80%। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে অ্যানাদার হচ্ছে আমার 80%। এই কিন্তু তোর পরীক্ষাতে বোর্ড এক্সামে আসবে এরকম। তাহলে এটা হচ্ছে আমার এক্সের ভ্যালু 20, এক্স ইকুয়ালস টু 20%টা লিখবো না, যখন অ্যান্সার লিখবো তখন লিখে দেবো। এক্সের ভ্যালু আমার 20% আর অ্যানাদারটা হচ্ছে আমার 80%। বুঝতে পেরেছিস সবার? এটা হচ্ছে আমার অ্যাভারেজ অ্যাটমিক মাস, অ্যাভারেজ অ্যাটমিক মাস। সবার ক্লিয়ার তো? তাহলে এই অঙ্ক বোরনের জায়গায় ভাই যাকেই দিক পৃথিবীর তুই পারবি করতে। এইরকমই দেয় তোকে, একখানা বার করতে দেবে, একটা দিয়ে দেবে, যা হবে আমার এর মধ্যেই খেলা হবে এই ফর্মুলা দিয়ে। বোঝা গেল? ফার্স্ট চ্যাপ্টার বোরিং লাগতে শুরু করেছে অলরেডি, শুধু ক্যালকুলেশন আর ক্যালকুলেশন। আমার মেন লাগবে কিন্তু আমি বারবার বলছি মোলের ক্যালকুলেশনের যেন কোনো গন্ডগোল না হয়, কটা ইলেকট্রন আছে, কটা প্রোটন আছে, কটা নিউট্রন আছে, এই ক্যালকুলেশন যেন তুই গন্ডগোল না করিস। আর মোলারিটি নর্ম্যালিটি, মোলারিটি আর মোলালিটি। এনিওয়েজ তোদের স্কুলে কনসেন্ট্রেশন টার্ম পড়ানোর সময় পড়াচ্ছে তো? তোদের স্কুলে বেসিক কনসেপ্ট পড়াচ্ছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো স্কুল স্টার্ট হয়নি, অন্য স্কুলে অ্যাটমিক স্ট্রাকচার পড়াচ্ছে। আর বেসিক কনসেপ্ট কোথায় পড়াচ্ছে জানো? তোদের স্কুলে পড়াচ্ছে, সেখানে পিপিএম পড়িয়েছে, পিপিএম কনসেন্ট্রেশন টার্মের মধ্যে পিপিএম পড়িয়েছে, পিপিএম। এনিওয়েজ তাহলে পিপিএম আমি তুই পড়বো, পিপিএম আর পিপিবি। চল যাই হোক, তাহলে খাতা এবার হেডিং দে, লেখ। এখন আমি তুই একদম 18th সেঞ্চুরির লাস্ট দিকে চলে যাবো, 1779 ওই সময় দাঁড়িয়ে, ঠিক আছে? 1779 ওই সময় দাঁড়িয়ে, যখন সবে সায়েন্স ডেভেলপ হচ্ছে। ইনফ্যাক্ট ইলেকট্রন তো ডিসকভারই হয়নি তখন। ইলেকট্রন কবে ডিসকভার হয়েছে বলতো? 20th সেঞ্চুরির ফার্স্ট দিকে বেসিক্যালি, ঠিক আছে? 1910 নাগাদ ডিসকভার হয়েছে ইলেকট্রন।
তার একটু আগে হয়তো হতে পারে, এক্স্যাক্ট লাইনটা আমার এখন মনে নেই। দেখ ওই সময় তার মানে অনেক বছর আগেরকার কথা, তখন আমার সায়েন্স সবে ডেভেলপ হচ্ছে, তখন একটা ওয়ার্ড তোর চলছে, কিসের মধ্যে ওয়ার্ড বলতো, সায়েন্সের সাথে ধর্মের একটা ওয়ার্ড তোর চলছে। সবসময় কিন্তু পৃথিবীতে ভাই সায়েন্স আর রিলিজিয়ন কিন্তু একসাথে নেই, সবসময় নেই। তুই জানিস অলরেডি, এর আগে কোপারনিকাসের স্টোরি তুই পড়েছিস, কে কার দিকে ঘোরে সেই নিয়ে বলতে গিয়ে ওকে আটকে রেখে দিয়েছিল, জানিস তো এসব স্টোরি, তুই জানিস জিওগ্রাফিতে বা হিস্ট্রিতে পড়েছিস। দেখ ওই সময় দাঁড়িয়ে এখন তোকে যে ক্যালকুলেশনগুলো দেখাবো সেগুলো তোর এখন মনে হতে পারে এগুলো বা কী ক্যালকুলেশন, তাই তো? কেন মনে হচ্ছে? তার কারণ এখন সায়েন্স অনেক ডেভেলপ, এখন যে কোনো মেজারমেন্ট করা অনেক সোজা, ইনস্ট্রুমেন্ট অনেক ইজিলি অ্যাভেলেবেল। কিন্তু তখনকার দিনে দাঁড়িয়ে সায়েন্স নিয়ে রিসার্চ করা এতটা সোজা ছিল না। তো তখন ইনিশিয়াল লেভেল থেকে ভাবনা চিন্তা করে তখন কিন্তু তাদেরকে সায়েন্টিস্ট বলতো না, ওদেরকে বলতো যে ফিলোজফার, ঠিক আছে? ফিলোজফার কেন? তার কারণ রিয়েলাইজেশনের থ্রুতে ওরা ওই কনসেপ্টে হয়তো পৌঁছাতো, বা রিয়েলাইজেশনের থ্রুতে কনক্লুশনে আসতো। দেখ ইনফ্যাক্ট এখনও অবধি অ্যাকাডেমিক্স লাইনে তোর যে হাইয়েস্ট ডিগ্রিটা আছে, ডিগ্রিটার নাম কি বলতো? অ্যাকাডেমিক্স লাইনে হাইয়েস্ট ডিগ্রি পিএইচডি। তো পিএইচডির ফুল ফর্ম হচ্ছে কি বলতো? ফিলোসফি, ডক্টরেট অফ ফিলোসফি। যাই হোক, সেখানে দেখ তোর ফিলোসফি কথাটা কিন্তু আছে, তার মানে রিয়েলাইজেশনের ব্যাপার একদম সিম্পলি। তাহলে চলে যাবো হচ্ছে 1779, ওই সময় দাঁড়িয়ে ফার্স্ট যে থিওরি আমার কেমিস্ট্রির মধ্যে আসছে, অ্যাটমিক থিওরিতে কোনো আসছে না, ডাল্টনস থিওরি না। দেখ একটা যে কেমিক্যাল রিয়াকশান হচ্ছে বা রিয়াকশান হওয়ার আগে বা পরে সেম জিনিস পাচ্ছি না আলাদা জিনিস পাচ্ছি, তার বেসিসে কী কী ফর্মুলা, কী কী থিওরি, কী কী ল তোর সিলেবাসে 3-4টে আছে। কী কী আছে বলতো? তুই শুনেছিস ল অফ মাল্টিপল প্রপোর্শন, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, ল অফ কনস্ট্যান্ট মাস, এই জিনিসগুলো পড়েছিস? তাহলে খাতায় এখন হেডিং দে, লেখ ফার্স্টের লটা লেখ। 1 নাম্বার বেসিক্যালি ল লিখছিস, ল অফ কনস্ট্যান্ট মাস, ল অফ কনস্ট্যান্ট মাস। এখান থেকে সোজা সোজা অঙ্ক আসে, আর স্টেটমেন্টগুলো দেয়, স্টেটমেন্টটা আমি পাঠিয়ে দেবো, মুখস্থ করে ফেলবি। ল অফ কনস্ট্যান্ট মাস, ঠিক আছে? ওর এটার আরও একটা নাম আছে, ল অফ কনজারভেশন অফ মাস। বেসিক্যালি কী বলে লটা? লটা বলে কি বলতে পারি, কী বলে জানিস ভাই? কনজারভেশন অফ মাস তার মানে কি বলতো? কনজারভেশন অফ এনার্জি। যাই হোক, এনিওয়েজ তোর এটা ফার্স্ট ল, ল অফ কনজারভেশন অফ মাস। স্টেটমেন্ট তোকে পরীক্ষাতে কোনো কোনো স্কুলে দিতে পারে, দেখ তুই এটা নাও পড়ে যাস, তুই বানিয়ে লিখতে পারবি। ল অফ কনজারভেশন অফ মাস কী লিখবি বল, বল কী লিখবি? বলবি না? আচ্ছা বলিস না, বলবি যে রিয়াকশনের আগে যা মাস ছিল রিয়াকশনের পরেও তাই মাস থাকবে, এটাই হচ্ছে তুই বলেছিস, অন্য ফর্মে বলেছিস, তাই তো? ঠিক আছে, তাহলে রিয়াকশনের আগেও যা মাস ছিল পরেও তাই টোটাল মাস সেম থাকে। এটাই ভাই তখনকার দিনে দাঁড়িয়ে